يسألني أهذه أمتي نامت ولم تقم أهذه أمتي باعت كرامتها وحين سيمت بها الأمجاد لم تسم أهذه أمتي والكفر يقهرها من بعد ما قهرت صهيون بالقيم أهذه أمتي ضاعت مفاخرها أضاعها سسة الأطماع والسلم أهذه القدس قد زكت مآذنها ما عاد تنظر غير الكفر والصنم সিরিয়া প্রায় 400 বছর উসমানী শাসনের অধীনে ছিল। অতঃপর উসমানী শাসনের দুর্বলতার সুযোগে সিরিয়াতে আরব জাতীয়তাবাদী আন্দোলন শুরু হতে থাকে ক্রুসেডারদের প্রাচ্যবিদদের প্রশিক্ষিত ব্যক্তিদের চক্রান্তে, যাদের অধিকাংশই ছিল খ্রিস্টান। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের বেশে তারা সিরিয়ার ভেতর ও বাহিরে এসব জাতীয়তাবাদী কার্যক্রম বৃদ্ধি করতে থাকে। প্রথম বিশ্বযুদ্ধে তুর্কিরা জার্মানির সাথে অংশ নেয়, আর তখন অপরদিকে তুর্কির বিরুদ্ধে গ্রেট আরব রেভলিউশন হয়, যাতে তুর্কির বিরুদ্ধে যুদ্ধের নেতৃত্ব দেয় হেজাজের গভর্নর আমির হোসাইন বিন আলী, যাকে ব্রিটিশরা ধোঁকা দিয়েছিল। ফলে সে তাদের সাথে জোটবদ্ধ হয়েছিল এবং তার সাথে সাম্বাসীয় যুক্ত হয়েছিল। এই বিশ্বযুদ্ধে জার্মানি ও তার মিত্রদের পরাজয় ঘটে, আর ব্রিটেন ও ফ্রান্স বিজয়ী হয়, যারা ওসমানীদের পুরো অঞ্চলকে সাইক্স-পিকো চুক্তির মাধ্যমে নিজেদের মাঝে বণ্টন করে নেয়। অতঃপর 1920 সালে সিরিয়ায় অনুষ্ঠিত জাতীয় কনফারেন্সে ফয়সাল বিন হোসেইনকে সিরিয়ার বাদশাহ নিযুক্ত করা হয়। একই বছরে সান রেমো কনফারেন্সে সিদ্ধান্ত হয় যে সিরিয়া ফ্রান্সের অধীনে থাকবে। এরপর 1920 সালের জুন মাসে ফ্রান্সের বাহিনীর সাথে মাইসালুনের যুদ্ধে সিরিয়ান বাহিনী পরাজিত হয়, আর ফ্রান্স বিজয়ী হয় এবং দামেস্ক সহ পুরো সিরিয়া দখল করে নেয়। যুদ্ধের পরপরই মালিক ফয়সাল দামেস্ক থেকে চলে যায় এবং ফ্রান্স পুরো রাষ্ট্রের উপর পরিপূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে নেয়। ফ্রান্স সেখানে বিভাজনের রাজনীতি অনুসরণ করে, ফলে সিরিয়াকে 4টি প্রদেশে ভাগ করে, কিন্তু সিরিয়ানরা এটা মেনে নেয়নি, তাই কিছু প্রতিরোধ যুদ্ধ হয়েছে। এই প্রতিরোধ চলতে থাকে। অবশেষে ফ্রান্স একটি কেন্দ্রীয় প্রশাসন গঠন করে এবং 1936 সালে প্রশাসনের সাথে একটি চুক্তি করে। এরপর ফ্রান্স সিরিয়াকে শর্তযুক্ত স্বাধীনতা প্রদান করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফ্রান্সের সাথে ব্রিটেনের দ্বন্দ্বের ফলে 1941 সালে সিরিয়াকে পরিপূর্ণ স্বাধীনতা দিতে বাধ্য হয়, তবে সেখানে তাদের সেনারা অবশিষ্ট থেকে যায়। অতঃপর 1943 সালে শোকরি কোয়াতলিকে সিরিয়ার প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচন করা হয়। ফ্রান্স 1946 সালে তার সমস্ত সেনাকে সিরিয়া থেকে ফিরিয়ে নিতে বাধ্য হয়। এভাবে সিরিয়া ফ্রান্স থেকে পূর্ণ স্বাধীনতা লাভ করে। 1958 সালে জামাল আবদুল নাসিরের যুগে সিরিয়া ও মিশরের মাঝে ঐক্য প্রতিষ্ঠা হয়, কিন্তু ঐক্যের 3 বছরের মাথায় সামরিক অভ্যুত্থানের মাধ্যমে সিরিয়া মিশর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। অতঃপর 1963 সালে একটি অভ্যুত্থানের মাধ্যমে আরব কমিউনিস্ট বাথ পার্টির যুগ আসে। বাথ পার্টির অধিকাংশ নেতা ছিল অমুসলিম, তারা ছিল খ্রিস্টান, দ্রোজ, ইসমাইলি ও নুসাইরি। বাথ পার্টি কোনো রাগঢাক ছাড়া প্রকাশ্যে কুফর, নাস্তিকতা ও ইসলামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। 1967 সালে সিরিয়া ও মিশর একত্রে ইসরায়েলের সাথে যুদ্ধে পরাজিত হয়। ইসরায়েল তখন জাউলানির উঁচু ভূমিগুলো যুদ্ধ ছাড়াই দখল করে নেয়, কেননা সে সময়ের সিরিয়ান প্রতিরক্ষামন্ত্রী হাফিজ আসাদ জাউলানকে ইসরায়েলের কাছে বিক্রি করে দেয়। তার এই গোলামের প্রতিদান স্বরূপ জায়নিস্ট ও বৈশ্বিক শক্তিগুলো হাফিজ আসাদ ও নুসাইরিদেরকে সিরিয়ার শাসন ক্ষমতা প্রদান করে। হাফিজ আসাদের শাসন ছিল 1970 থেকে 1998 সন পর্যন্ত। এটি ছিল লৌহ কবজার মাধ্যমে সামরিক ও গোয়েন্দা শাসন। সে তখন তার শাসন বিরোধী সব কণ্ঠকে কঠোরভাবে দমন করে। এর ফলে মোরতাদ বাথ পার্টিতে সুন্নি সদস্যদের কর্তৃত্ব দুর্বল হয়ে যায়, যারা ছিল সিরিয়ার জনসংখ্যার 80%। দেশ খুব দ্রুত কুফর, নাস্তিকতা ও ধর্মহীনতার দিকে এগিয়ে যেতে থাকে।
তেমনি রাজনৈতিক, প্রশাসনিক, বিচারিক ও অর্থনৈতিক সহ রাষ্ট্রের সকল ক্ষেত্রে দুর্নীতি ও ঘুষের উৎসব চলতে থাকে, যার ফলে জনগণ চরমভাবে নির্যাতিত হতে থাকে। অতঃপর শেখ মারওয়ান হাদিদের নেতৃত্বে সিরিয়াতে ইসলামী সশস্ত্র বিপ্লব শুরু হয়। এই ঘটনা 1973 থেকে 1983 পর্যন্ত চলমান থাকে। সুন্নি মুসলিমদের মাঝে এর ব্যাপক প্রসার ঘটে, কিন্তু প্রশাসন খুব কঠোরভাবে জনগণ ও ইসলামিস্টদের দমন করে, বিশেষ করে জিহাদি ও ইখওয়ানিদেরকে। যারাই ইসলামের সাথে কোনো ধরনের সম্পর্ক রাখত তাদের সাথে শত্রুতা চলতে থাকে। এমনকি অনেক মসজিদ ধ্বংস করা হয়, কোরআন শরীফ নষ্ট করা হয় এবং নামাজিদেরকে হত্যা করা হয়। অতঃপর 1982 সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ চূড়ান্ত রূপ ধারণ করে এবং হামা শহর মূল কেন্দ্রে পরিণত হয়। তাই নুসাইরি বাদ প্রশাসন শহরে কামান ও বিমান দ্বারা হামলা করতে থাকে এবং মাত্র 14 দিনে 50,000-এর অধিক মুসলিমকে হত্যা করে। এ সময়ে পুরো বিশ্ব মিডিয়া আশ্চর্যজনক নীরবতা পালন করে। পরবর্তীতে প্রশাসন গণগ্রেপ্তার করতে থাকে, যা 1979 সাল থেকেই ব্যাপকভাবে শুরু হয়েছিল। তখন শুধু জেলেই 25,000-এরও বেশি মুসলিমকে ফাঁসি ও গণহত্যার মাধ্যমে শহীদ করা হয়। তাদেরকে গণকবরে দাফন করা হয়, আর এভাবেই বিপ্লব নিঃশেষ হয়ে যায়। হাফিজ আসাদ তার ছেলে বাসিলকে ক্ষমতার উত্তরাধিকার বানানোর পরিকল্পনা করে। এজন্য আমেরিকা ও ইসরায়েল সহ আঞ্চলিক শক্তিগুলোর সাথে মিলে সব ব্যবস্থা করে। কিন্তু বলা হয় বাসিল হঠাৎ এক গাড়ি দুর্ঘটনায় মারা যায়। ফলে তার ছেলে বাশারকে খুব দ্রুত তার স্থলাভিষিক্ত করে, যে বাশার পরবর্তীতে সিরিয়াকে তার পিতার প্রতিষ্ঠিত গোয়েন্দা টিমের মাধ্যমে শাসন করেছে। 2011 সালে আরব বসন্তের সময় সিরিয়াতেও গণ আন্দোলন শুরু হয়। বাশার আল আসাদের পদত্যাগের দাবি নিয়ে এই আন্দোলন শুরু হয়েছিল। এই আন্দোলন এক পর্যায়ে সশস্ত্র বিদ্রোহে রূপ নেয়। এই যুদ্ধে বাশার আল আসাদের বিপক্ষে কয়েকটি গ্রুপ ছিল: ফ্রি সিরিয়ান আর্মি, আল কায়দা এবং জাবাহাতুল ইসলামিয়া। এই যুদ্ধে বলতে গেলে প্রায় পুরো বিশ্ব জড়িয়ে যায়। আমেরিকার মাধ্যমে গোটা ইউরোপ, সৌদি, রাশিয়া, তুরস্ক, ইরান সকলেই সিরিয়াকে ভয়াবহ এক রণক্ষেত্রে পরিণত করে। করোনা পরবর্তী সময়ে সিরিয়ার রণক্ষেত্র কিছুটা থমকে গেলেও এর রেশ তখনও কাটেনি। দীর্ঘ 1 দশকের যুদ্ধে নারী শিশুসহ প্রায় 5 লাখ মানুষ মারা যায়। ঘরবাড়ি হারিয়ে উদ্বাস্তু হয় 90 লাখেরও বেশি মানুষ। সব মিলিয়ে সিরিয়া এক মৃত্যুনগরী ও ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। সর্বশেষ 2024 সালের নভেম্বরের শেষ থেকে বিদ্রোহী জিহাদি গ্রুপ হাইয়াতু তাহরিরি শামের নেতৃত্বে বিদ্রোহী গ্রুপগুলো যুগের ফেরাউন বাশার আল আসাদের দখলকৃত অঞ্চলগুলোতে পুনরায় আক্রমণ শুরু করে। মাত্র 1 সপ্তাহের হামলার মাধ্যমে তারা সিরিয়ার গুরুত্বপূর্ণ শহর আলেপ্পো সহ বেশ কিছু শহর দখল করে নেয় এবং রাজধানী দামেস্ক পর্যন্ত আক্রমণ বিস্তৃত করে। আসাদ বাহিনী নিরুপায় অবস্থায় পিছু হটে, কিন্তু সাথে সাথেই আসাদের মিত্র রাশিয়া এগিয়ে আসে এবং মুজাহিদদের দখলকৃত অঞ্চলগুলোতে হামলা শুরু করে। এতে দীর্ঘ 10 বছর পর সিরিয়ার রণাঙ্গন আবার উত্তপ্ত হয়ে ওঠে। 2 সপ্তাহে বিদ্রোহী জিহাদি শক্তিগুলো মহান আল্লাহ তাআলার সাহায্যে একে একে সিরিয়ার গুরুত্বপূর্ণ সকল শহর দখল করে নেয় এবং 2024-এর ডিসেম্বরের 8 তারিখে রাজধানী দামেস্কের নিয়ন্ত্রণ নিয়ে নুসাইরি শাসনের পতন ঘটায়। বাশার আল আসাদ সিরিয়া ত্যাগ করে রাশিয়ায় পালিয়ে যায়। এর মধ্য দিয়ে সিরিয়ায় আসাদ পরিবারের দীর্ঘ সময়ের স্বৈরাচারী শাসনের পতন ঘটে। বাশার আল আসাদের পতনের পর তাহরিরি শামের নেতা মোহাম্মদ আল জোলানি বা আহমদ শারা এর নেতৃত্বে সিরিয়াতে নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়, আর আহমদ শারা সেই সরকারের প্রেসিডেন্ট মনোনীত হয়। এর মধ্য দিয়ে সিরিয়ার মুসলিমরা দীর্ঘ 50 বছরের জুলুম ও নির্যাতনের শাসন থেকে মুক্তি লাভ করে। সিরিয়ার জনগণ একটু স্বস্তিতে জীবনযাপনের সুযোগ পায়। যদিও সার্বিকভাবে পরিস্থিতি বিবেচনায় সেখানে পূর্ণাঙ্গ শরিয়ার বাস্তবায়ন হয়নি, কিন্তু রাষ্ট্রের শাসন কার্যে 4 মাযহাবের ফিকহের ভিত্তিতে শরিয়াহকে শাসন পরিচালনার ভিত্তি হিসেবে যুক্ত করা হয়। সিরিয়া মূলত প্রবেশ করেছে আন্তর্জাতিক রাজনীতির নতুন এক অধ্যায়ে, যেখানে এক পাশে তুরস্ক, অন্য পাশে ইসরায়েল, এক পাশে আমেরিকা, অন্য পাশে শরিয়াহকামী মুসলিম জনতা। সিরিয়ার ভেতরে থাকা দ্রোজ ও কুর্দি অঞ্চলগুলোতে এখনও আহমদ শারার লড়াই ও বোঝাপড়া চলমান রয়েছে।